হ্যালো বন্ধুরা, কেমন আছো? মিস করেছো নিশ্চয়ই। আমি তোমাদের ভীষণ মিস করেছি। রহস্যপটে তোমাদের আর একবার স্বাগত জানাচ্ছি। আজকের গল্পটার নাম কুহেলি লজ। এটা আমি নিজেই লিখেছি। এই চ্যানেলে আমি যে গল্পগুলো বলি বেশিরভাগই আমার নিজেরই লেখা, বেশিরভাগ কি সবকটাই আমার নিজের লেখা। তো শুরু করি আজকের গল্পটা। গল্প শুরু করার আগে বলি, তোমাদের যদি এই চ্যানেলটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো। তার কারণ আমি দেখতে পাচ্ছি প্রায় 70% লোক যারা প্রায় রেগুলার গল্পগুলো শুনছো তারা কিন্তু সাবস্ক্রাইব করছো না। এরকম করলে আমার চ্যানেলটা কি করে বড় হবে বলো? আর অবশ্যই লাইক করবে। তোমরা লাইক করলেই এই গল্পগুলো আরো 5টা লোকের কাছে পৌঁছয়। আমি তো চাই অনেক লোক শুনুক এই গল্পগুলো, কারণ বাঙালিদের ভূতের গল্প শোনার যে আবেগ সেটা কিন্তু আর কারোর মধ্যে দেখা যায় না। আমরা সবাই ভূতের গল্প প্রচন্ড ভালোবাসি, তাই লাইক আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। ঠিক আছে, শুরু করি তাহলে। গল্পের শুরুতেই বলি, হিরণ এককালে ভূত প্রেত অলৌকিক ঘটনা ইত্যাদিতে বিশ্বাস করত না, কিন্তু গত সপ্তাহের একটা ছোট্ট ঘটনায় হিরণের এই অবিশ্বাসের ভিত টলে গেল। হিরণের এমন মন পরিবর্তনের কারণ কি? কারণটা হলো রাস্তার পাশের এক মোটেলে কাটানো বিভীষিকাময় রাত। বিশাল বড় শুনশান হাইওয়ের পাশে ছোট্ট মোটেল, ভিতরে জ্বলতে থাকা আবছা আলো রাস্তা থেকে দেখা যায়। পার্কিং লট প্রায় অন্ধকার। দরজার বাইরে ছায়ামূর্তির মতন দাঁড়িয়ে থাকা কেয়ারটেকার। সবকিছুই যেন একেবারে হরর ফিল্ম থেকে তুলে আনা। মোটেলের নাম কুহেলি লজ। এখানে সময় যেন থমকে আছে। 50-এর দশকের পরে আর কিছুই যেন পরিবর্তন হয়নি। হিরণ আর ওর স্ত্রী 31A ন্যাশনাল হাইওয়ের পাশে শিলিগুড়ির ঠিক বাইরে এই জায়গাটা পেয়েছিল। দার্জিলিংয়ে একটা বিয়ে বাড়ির নিমন্ত্রণ এলো হঠাৎ। দার্জিলিং যাবার নিমন্ত্রণ পেয়েই শালিনীর মাথায় লং ড্রাইভের ভূত চেপে ধরল। হিরণের প্রথম থেকেই এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে যাওয়ার বুদ্ধিটা বেশ অপছন্দ ছিল। তবে অধিকাংশ বাঙালি বরের মতনই সে জানে গিন্নির আজ্ঞা পালন করা কর্তব্য, সেটা না করলে কপালে দুঃখ আছে। তবে রাস্তায় বেরিয়ে হিরণের মন ভালো হয়ে গেল। সে ভাবলো, সত্যিই তো বসন্তের শুরুতে দারুণ আবহাওয়ায় গাড়ি চড়ে দার্জিলিং যাওয়ার মজাই আলাদা। আর ফুরফুরে মেজাজ অবশ্য কিছুক্ষণের মধ্যেই মিলিয়ে গেল। দেখা গেল সুন্দর আবহাওয়া এবং প্রাকৃতিক দৃশ্য উপভোগ কোনোটাই ওদের কপালে লেখা ছিল না। গাড়িতে ওঠার খানিকক্ষণ পর থেকেই প্রবল বৃষ্টি শুরু হলো। রেডিওতে ওরা শুনলো বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হয়েছে এবং একটা ঝড় ধেয়ে আসছে। ওদের গাড়ি মুর্শিদাবাদে ঢুকতেই সে ঝড়ের ধাক্কা টের পেল ওরা। হিরণ আর শালিনী দুজনেই আপাতত মুখ ভার করে বসে আছে। উইন্ডশিল্ড ওয়াইপারের হুস হুস শব্দ ছাড়া গাড়িতে আর কোনো শব্দই শোনা যাচ্ছে না। হিরণের এক বন্ধু জলপাইগুড়িতে থাকে, সেখানেই ওদের আজ রাতে ওঠার কথা ছিল, কিন্তু সকালেই সেই বন্ধু ফোন করে জানিয়েছে তার মা ভীষণ অসুস্থ এবং তাকে নিয়ে সে হাসপাতালে যাচ্ছে। শালিনী বলল কিছুক্ষণের জন্য একটা মোটেলে অপেক্ষা করলেই ভালো, এই রাস্তায় তো অনেক হোটেল মোটেল থাকার কথা। হঠাৎ শালিনীর চোখ পড়ল রাস্তার ধারের একটা বাড়ির উপর। গাড়ি নিয়ে ওরা এগিয়ে দেখলো ওখানে থাকার কোনো ব্যবস্থা করা যায় কিনা। সূর্যাস্তের ঠিক আগে ওরা গাড়ি নিয়ে কুহেলি লজের পার্কিং লটে ঢুকলো। তখনও প্রবল ঝড় বাইরে। ঝড়ের শব্দের উপর দিয়ে চিৎকার করে হিরণ বলল, এই জায়গাটা তো দেখে পোড়ো বাড়ি মনে হচ্ছে। শালিনীর হিরণের কথাটা অযৌক্তিক মনে হলো না।
একটা অর্ধচন্দ্রাকার উঠোন, ব্রিটিশ ধাঁচের তৈরি বাংলো। তার সমস্ত দরজা জানলা এমনভাবে বন্ধ যেন কয়েকশো বছরেও খোলা হয়নি। শালিনী খেয়াল করলো বাংলোর পাশে একটা ছোট্ট ঘরে হালকা আলো জ্বলছে, আর ঘরের উপরে একটা বাঁকা আধভাঙা সাইনবোর্ডে আলো ঝিকমিক করছে। বোর্ডে লেখা কুহেলি লজ। ঘরটার একটা নোংরা জানলা খুলে গেল। সেখান থেকে এক বৃদ্ধা এক দৃষ্টিতে ওদের দিকে দেখতে থাকলো। হিরণ বেরিয়ে পড়ল বৃষ্টিতে। রাস্তায় জল জমে গিয়েছে, আকাশে বিদ্যুতের ঝলকানি। তার মধ্যেই ছপাত ছপাত করে এগিয়ে গেল সে। এত বজ্র বিদ্যুতের মধ্যেও বড় রাস্তা দিয়ে সশব্দে গাড়ি চলে যাচ্ছে। অফিসে ঢুকতেই তার নাকে সিগারেট আর ন্যাপথলিনের গন্ধ একসাথে ধাক্কা মারল। বয়স্ক মহিলা হিরণের দিকে তাকালো। চোখ দুটো একদম ফাঁকা আর প্রাণহীন। লজ খোলা আছে? হিরণ জিজ্ঞাসা করলো। ওর জামা কাপড় থেকে জল পড়ে নোংরা কার্পেটটা ভিজিয়ে দিতে থাকলো। বুড়ি কিছু বলল না, শুধু তার ফাঁকা চোখ নিয়ে হিরণের দিকে তাকিয়ে থাকলো। মনে হলো মহিলা রোবট। তারপর ঘাড় নাড়ালো খুব ধীরে ধীরে। হিরণ আবার জিজ্ঞেস করলো, আচ্ছা, একটা ঘরের ভাড়া কত পড়বে? বয়স্ক মহিলা চেয়ার থেকে উঠে কাউন্টারে একটা চাবির সেট রাখলেন। ঘরের নাম্বার 66। হরর মুভিতে সাধারণত এরকম জিনিস দেখায়, যেখানে হিরো বা হিরোইন একটা অন্ধকার গোপন সিঁড়ি খুঁজে পায়, তারপর সেখানে এগিয়ে যায়। দর্শক দেখতে দেখতে চিৎকার করে, ওরে ভাই দাঁড়িয়ে যা, ওখানে যাস না। কিন্তু এই চরিত্রগুলো ঠিক সেখানেই যায়। আর হিরণদের বেলাতেও আলাদা কিছু হলো না, ঠিক এইটাই হলো। যেখানে যাওয়ার নয় সেখানেই গেল। যাই হোক, বয়স্ক মহিলা তার দিকে চাবিটা এগিয়ে দিতেই সে একটা 500 টাকার নোট বের করে বলল, এক রাত 500 টাকা? বুড়ি মাথা নেড়ে চাবির দিকে ইশারা করল। হিরণ জানালা দিয়ে গাড়ির দিকে তাকালো। বিদ্যুতের ঝলকানিতে শালিনীর মুখটা পরিষ্কার দেখা গেল। সে ভয়ার্ত চোখ নিয়ে হিরণের দিকেই তাকিয়ে আছে। হিরণের আবার মনে হলো এখানে থাকা ঠিক হবে তো। তাও কি মনে করে ও ডেস্কের থেকে চাবিটা তুলে নিয়ে মহিলাকে ধন্যবাদ জানালো। তারপর বিড়বিড় করতে করতে বৃষ্টির মধ্যে ফিরে গেল। গাড়িতে ঢুকে হিরণ শালিনীর সামনে চাবিটা ঝনঝন করলো। বলল, হোটেলে কোনো ভিড় নেই। ভদ্রমহিলা একটু কেমন যেন। উঠোন আর চারপাশে যতদূর চোখ যায় সবটাই অন্ধকার। শালিনী বলল, শোনো না, জায়গাটা না কেমন যেন ভুতুরে। আজকে গাড়ি চালিয়ে সরাসরি দার্জিলিং চলে গেলেই হতো। হিরণ বলল, না না, ঠিক আছে। সে গাড়িটা গিয়ারে দিয়ে রুম নাম্বার 66 এর কাছে নিয়ে এলো। রাত এখানে থাকলে আমাদের কোনো ক্ষতি হবে না। কে জানতো এই কথাটাই আরেকটু পরে ভুল প্রমাণিত হতে চলেছে। আশ্চর্যজনকভাবে রুম নাম্বার 66 মোটামুটি আধুনিক এবং পরিপাটি ছিল। সুন্দর রং করা দেওয়াল, একটা ওয়াইড স্ক্রিন টিভি, ফ্রিজ, পরিষ্কার বাথরুম, ফুল সাজানো ফুলদানি, আয়না ইত্যাদি। ঝড়ের মাঝামাঝি এরকম পুরনো মোটেলে একমাত্র অতিথি হওয়ায় একটু ভয় লাগছে বটে, কিন্তু তাও বিশ্রাম নিতে হবে। ঘরের পিছনের দিকে একটা তালা বন্ধ করা দরজা ছিল। ওরা ভাবলো ওখানে মনে হয় ঘর পরিষ্কার করার জিনিসপত্র রাখা আছে, যাকে কিনা বলে ওয়াকিং ক্লোজেট। হিরণ একবার দরজাটা খোলার চেষ্টা করলো। দরজাটা খুললো না। মনে হলো ভিতর থেকে আটকানো, বাইরে থেকে নয়। দুজনেই আর বেশি পাত্তা না দিয়ে একে একে স্নান সেরে নিল। তারপর ঠান্ডা মাথায় বিছানায় বসলো। যেই শালিনী এতক্ষণ বলছিল সে একদম ক্লান্ত নয়, গাড়ি চালিয়ে এই রাতে চলে গেলেই হতো ইত্যাদি ইত্যাদি, দেখা গেল সে বিছানায় পড়ার সাথে সাথে নাক ডাকতে শুরু করে দিয়েছে। কিন্তু হিরণের ঘুমাতে বেশ খানিকক্ষণ সময় লাগলো। সে অনেকক্ষণ ধরে বিছানায় এপাশ ওপাশ করতে করতে তারপর ঘুমিয়ে পড়ল। রাত 2টো নাগাদ হিরণের ঘুম ভেঙে যায়। সে বিছানা থেকে উঠে পড়ে। শুরু হয় নানা রকম কাণ্ড কারখানা।
মনে হচ্ছে কেউ উপর থেকে নিচে ছুটে আসছে। মোটেলের ছাদ সমতল, তাই বৃষ্টির ঝমঝম আওয়াজ হবার তো কোনো সম্ভাবনাই নেই। হিরণ পরিষ্কার পায়ের আওয়াজ শুনতে পেল। হিরণ ভাবল নিশ্চয়ই পাখি হবে। সে ভয় পেল, কিন্তু নিজেকে বোঝাতে থাকলো, এটা একটা পাখি হিরণ, ভয়ের কোনো ব্যাপার নেই, এটা একটা পাখি। হিরণ যতই নিজেকে বোঝাচ্ছিল, পায়ের আওয়াজ যেন ততই জোরালো হচ্ছিল। কিছুক্ষণ পরে হঠাৎ শব্দটা বন্ধ হয়ে গেল। হিরণ চাদরের নিচে শুয়ে সব শুনছিল। বৃষ্টি থেমে গেছে, ঝড় এখনো চলছে। বাইরের উঠোনে বাতাসের হু হু আওয়াজ হচ্ছে। হিরণ আবার নিজেকে প্যানিক করতে বারণ করলো। ও টয়লেট করার জন্য উঠে পড়ল। পার্কিং লটের হালকা আলোয় পথ দেখে সে বাথরুমে গেল। ওদের দুজনের ফোনেই কোনো চার্জ নেই। এই ঢপের মোটেলে নেটওয়ার্কও তো নেই। হিরণ যখন বাথরুম করছে, হঠাৎ ধাই করে বাথরুমের দরজাটা খুলে গেল। তারপর নিজে থেকেই একটা বিশ্রী ক্যাঁচ ক্যাঁচ শব্দ করে দরজাটা বন্ধ হয়ে গেল। বাথরুমে কোনো আলো নেই। চোখের সামনে ঘুটঘুটে অন্ধকার। হিরণের বুক ঢিপ ঢিপ করতে শুরু করলো। ওর মনে হলো বাথরুমে ও একা নেই। মনে হলো বাথরুমের মধ্যে একটা বাচ্চা মেয়ে দাঁড়িয়ে আছে। ওকে অপলক চোখে দেখে যাচ্ছে মেয়েটা। হিরণের মনে হলো যে মুহূর্তে বাথরুমের দরজাটা বন্ধ হবে, সেই মুহূর্তেই ওর প্রাণ বেরিয়ে যাবে। তক্ষুনি ঘাড় মুটকে দেবে ভূতটা। কোনো ক্রমে দেওয়াল হাতড়াতে হাতড়াতে সে খুঁজে পেল সুইচ। সে সুইচ বোর্ডের উপর রীতিমতো ঝাঁপিয়ে পড়ে আলো জ্বালাতে চেষ্টা করল। কোন গাধার বুদ্ধি বাথরুমের ভিতরে সুইচ বোর্ড বানানো! হিরণ তাকে মনে মনে গাল দিতে দিতে নিজের কাজ সেরে নিল। বাথরুমে কেউ ছিল না, সবটাই হিরণের কল্পনা ছিল। ও অবশ্য তখনও ওখানে দাঁড়িয়ে হাঁপাচ্ছিল, সমস্ত শরীরে ঘামের আস্তরণ। বাথরুমের দরজাটা আপাতত হা করে খোলা। ও ভেবেছিল এই দরজাটা বোধহয় নিজে নিজে খোলা বন্ধ হয়ে যায়। দরজাটা এখন নিজে নিজে বন্ধ হলে প্রমাণ হয়ে যাবে যে এটা ভূতের কাজ নয়, বরং কবজায় লাগানো স্প্রিং এর সমস্যা। হিরণ নিজের জায়গা থেকে এক চুলো নড়েনি, অথচ দরজাটা হঠাৎ কেমন একটা অদ্ভুতভাবে নড়ে উঠল, যেন কেউ হাত দিয়ে দরজাটা খানিক নাড়িয়ে দেখালো যে সে আছে। ব্যাপারটা মোটেই ভালো ঠেকলো না। হিরণ আবার লাইট নিভিয়ে অন্ধকার করিডোর পেরিয়ে বিছানায় ফিরে এলো। তার বুক এখনো ধড়াস ধড়াস করছে। এবার জানালায় চোখ পড়তেই হিরণ দেখলো একটা ছায়ামূর্তি জানালার বাইরে হাঁটছে। খানিকক্ষণ পরে আর একটা ছায়ামূর্তি জানালার পাশ দিয়ে চলে গেল। এই মূর্তিটা আগেরটার চাইতে আবছা। ও শটান বিছানার উপর উঠে বসল। পর্দাগুলো হাওয়ায় দুলছে। পার্কিং লট থেকে হালকা আলো ভেসে আসছে। সে এবার ভাবলো, হতে পারে ওই বয়স্ক মহিলা ওরা ঠিকঠাক শুয়েছে কিনা সেটা দেখার জন্য হাঁটছেন। ওই! হিরণ স্ত্রীকে ঝাঁকিয়ে ডাকলো। সে আর বাজে সাহস দেখাতে পারছে না, কিন্তু শালিনী ঘুম থেকে উঠল না। ওই শালিনী! ও আরো জোরে জোরে ডাকতে শুরু করলো। আরে ধুর ব্যাং, আর ঘুমাস না, ওঠ না শালিনী! শালিনী তখনও অঘোরে ঘুমোচ্ছে, অথবা অজ্ঞান হয়ে গেছে। হিরণ একটা গভীর ভয়ে তলিয়ে যেতে লাগলো। ঠিক তখনই পার্কিং লটের সব আলো নিভে গেল। সমস্ত ঘরটা যেন অন্ধকূপ হয়ে গেল। শালিনী, প্লিজ ওঠ! এই বলে চিৎকার করতে চাইল হিরণ, অথচ ওর গলা দিয়ে একটাও শব্দ বেরোলো না। ঠিক তখন সে শুনতে পেল দরজায় ঝুলিয়ে রাখা চাবির আওয়াজ। আওয়াজটা হচ্ছে
ঘরের কোনায় সেই দরজাটার ভেতর থেকে, যেটা ওরা ভেবেছিল ওয়াকিং ক্লোজেট, ওরা যেটা খুলতে চেয়েও খুলতে পারেনি, এই দরজায় লাগিয়ে রাখা চাবিটা ধীরে ধীরে ঘুরতে শুরু করলো নিজে নিজে। তারপর তালাতে টি করে একটা আওয়াজ হলো। অন্ধকারে হিরণ কিছুই বুঝতে পারছিল না, কিন্তু একটা ঠান্ডা বাতাসের ঝাপটা এসে তার গায়ে লাগলো। দরজাটা খুলে গিয়েছে বোধহয়। ও তখন ঈশ্বরের নাম নিচ্ছে আর পাশে শুয়ে থাকা অচৈতন্য স্ত্রীর পাশে বসে কাঁদছে। হিরণ খুব ক্ষীণ কণ্ঠে জিজ্ঞেস করলো, কে ওখানে? কে? কি চাই? কথাটা বলা মাত্রই ওই দরজার পিছনে আলো জ্বলে উঠল। ওই দরজার পিছনে ছিল একটা করিডোর, কিন্তু এই দরজার পিছনে করিডোর থাকা তো সম্ভব নয়। এই মোটেলটা 1 ইউনিটের ছোট্ট জায়গা, ইউ আকৃতির একটা ছোট উঠোন সামনে। এখানে একটা গোপন করিডোর থাকার জায়গাই বা কোথায়? কিন্তু হিরণ নিজের চোখের সামনে যে গোপন গলি দেখতে পাচ্ছে, এটা তো মিথ্যে হতে পারে না। ও বিছানা ছেড়ে উঠল, 1 পা 2 পা করে ওই করিডোরের দিকে এগোতে লাগলো। হিরণ জানে না সে কেন এগোচ্ছে। ওর মনে হচ্ছিল ওকে কেউ টেনে নিয়ে যাচ্ছে, মনে হচ্ছিল শরীর কোনো কথা শুনছে না। হিরণ করিডোরের দিকে এগিয়ে যাচ্ছিল। সে তার শরীরকে থামানোর প্রাণ চেষ্টা করলো। শুধুমাত্র ঘাড়ের পেশিগুলি ছাড়া আর কিছুই ওর নিয়ন্ত্রণে ছিল না। হিরণ শালিনীর দিকে তাকাতে চেষ্টা করলো। সে আবার শালিনীকে ডাকার চেষ্টা করলো। এখানে শালিনী ছাড়া আর কেউ নেই যে ওকে এই বিপদ থেকে বাঁচাতে পারবে। হিরণ একবার ঘাড় ঘুরিয়ে দেখল শালিনী বসে আছে। শালিনী রিসেপশনে বসে থাকা বৃদ্ধার মতো ফাঁকা প্রাণহীন চোখ নিয়ে হিরণকে দেখছে। হিরণ ভয়ে তোতলাতে তোতলাতে ডাকলো, শালিনী। শালিনী তার আঙুলে ঠোঁট চেপে হিরণকে চুপ করতে বলল। তারপর শালিনী একটা পৈশাচিক হাসি শুরু করলো। তার মুখ থেকে রক্ত ঝরে পড়ে তার চিবুক আর জামা ভিজে গেল। হিরণ শুধু তার মুখ দিয়ে আ আ করে কিছু কথা বলতেই যাচ্ছিল, কিন্তু বলে উঠতে পারল না। একটা অদৃশ্য শক্তি তাকে করিডোরের মধ্যে টেনে নিয়ে গেল। হিরণের ঘর আবার অন্ধকার হয়ে গেল। ওই করিডোরের দুপাশে অনেকগুলি দরজা ছিল। সবগুলো দরজারই নাম্বার 666। করিডোর হঠাৎ অন্ধকার হয়ে গেল। তারপর সেই অন্ধকারের মধ্যে একটা লাল আলো জ্বলল। লাল আলোটা ক্রমশ উজ্জ্বল হতে থাকলো। হিরণের মনে হলো তার পায়ের নিচের মাটি কাঁপছে। মনে হচ্ছিল গোটা বাড়িটাই একটা হৃদযন্ত্র রয়েছে আর সেটা স্পন্দিত হচ্ছে। হিরণ তার ঘরের দিকে ফিরতে চেষ্টা করলো। ঘরের দিকে তাকিয়ে সে দেখলো শালিনী এখন টিভির পাশে দাঁড়িয়ে আছে। সে তার শরীরটা অদ্ভুতভাবে বেঁকিয়ে ফেলেছে। লম্বা চুল দিয়ে তার মুখ ঢাকা, মনে হচ্ছে সে যেন পজেসড। শালিনী! হিরণ আবার চিৎকার করার চেষ্টা করলো। ওর গলা দিয়ে কোনো স্বর বের হলো না। করিডোরের সারিবদ্ধ দরজাগুলির পিছন থেকে এবার নানা রকম কণ্ঠস্বর ভেসে আসতে শুরু করল। হিরণের সমস্ত পরিচিত মানুষজনের কণ্ঠস্বর। হিরণের প্রিয় বন্ধু যে বেশ কিছু বছর আগে মারা গেছে, সে হিরণের নাম ধরে ডাকলো। তারপর 666 নাম্বার দরজার পিছনে জোরে জোরে আঘাত হতে থাকলো। সে দরজা খুলে তাদের বাইরে আসতে দিতে বলল তার মৃত্যুর জন্য হিরণই দায়ী। ওই গোপন করিডোরে হিরণ কতক্ষণ ছিল তা সে জানে না। হয়তো 1 মিনিট, হয়তো 1 দিন, বা হয়তো কোনোদিন আর বের হতেই পারেনি সেই করিডোর থেকে। হয়তো তার আত্মা সারা জীবনের জন্য সেখানে আটকা পড়ে গেছে। হয়তো সেও এখন এই মোটেলের প্রেত। হিরণের যখন চৈতন্য ফেরত এলো, তখন ও দেখলো ন্যাশনাল হাইওয়ের পাশে ওদের গাড়িতেই ও শুয়ে আছে। ওর পাশে শালিনী অচৈতন্য এখনো।
হিরণ যত জোরে সম্ভব গাড়ি চালাতে শুরু করলো। তখনও কাঁপছে। হাইওয়ে থেকে নেমে শিলিগুড়ির কাছে একটা ছোট্ট শহরে গিয়ে পৌঁছলো। হিরণ রাস্তার পাশেই একটা চায়ের দোকানের সামনে কোনো রকমে এগিয়ে গেল। সেই দোকানের লোকেরা ওকে দেখেই সাহায্য করতে ছুটে এলো। হিরণের তখন বিধ্বস্ত চেহারা, শরীরে রক্ত। সে পাগলের মতন মোটেল, শয়তান, ডাইনি, পিশাচ, লুকোনো করিডোর এইসব অসংলগ্ন কথাবার্তা বলে যেতে থাকলো। ওই রাতেই পুলিশের সাহায্যে শালিনীকে কলকাতার বড় হাসপাতালে নিয়ে আসা হয়। শালিনীর তখনও জ্ঞান ফেরেনি, সে কোমায় চলে গেছে। মোটেলে ওই দিন কি হয়েছিল হিরণ সব কথা পুলিশকে জানায়। পুলিশ হিরণের কথা বিশ্বাস করেনি, না করাটাই স্বাভাবিক। তুমি কি বিশ্বাস করবে সব কথা? ভৌতিক হোটেলের গল্প? পুলিশ ভেবেছিল ওরা নেশা করেছিল। একজন অফিসার অবশ্য হিরণের অবস্থা দেখে তাকে এক কোনায় ডেকে নিয়ে গিয়ে বলল, 60-এর দশকে এই লজের মালিক পাগল হয়ে যায়, নিজের স্ত্রী আর নাতনিকে এই লজেই হত্যা করেন, তারপর নিজেও আত্মহত্যা করেন। তারপরেই এই মোটেল লজ বন্ধ হয়ে যায়। তার আগেও এটা ব্রিটিশ অফিসারদের বাড়ি ছিল। তারা যখন এই বাড়িতে থাকতো অনেক খুন খারাপ কালো জাদু টাদু হয়েছে নাকি। শালিনীর পরিবার হিরণের নামে কেস করেছে। তাদের মনে হয় সে শালিনীকে হত্যা করতে চেষ্টা করেছে। তাদের মনে হয়েছে হিরণ ড্রাগের নেশায় উল্টোপাল্টা দেখেছে। হিরণের বাবা মা আপাতত উকিল খুঁজতে ব্যস্ত। শালিনীর জ্ঞান না ফিরলে হিরণের হয়তো জেল হাজত হয়ে যাবে। অনেকেই মনে করে হিরণ মানসিকভাবে বিপর্যস্ত, উন্মাদ। বাকিরা মনে করে হিরণ নেশাগ্রস্ত। কুহেলি লজের প্রেতাত্মারা হয়তো ওখানে আটকে আছে আজও। হয়তো লজটাই একটা পিশাচ, জীবন্ত পিশাচ। হয়তো এই লজটা মানুষের মনের কোণে লুকিয়ে থাকা পাপ বোধকে উস্কে দিয়ে তাকে পাগল বানিয়ে দেয়। এসব উত্তর আপাতত হিরণের কাছে নেই। কি জানি, হয়তো এসব উত্তর কোনোদিন পাওয়াও যাবে না। বন্ধুরা, শেষ হলো আজকের গল্প কুহেলি লজ। কেমন লাগলো জানিও কিন্তু কমেন্ট সেকশনে। আর হ্যাঁ, যা বললাম, সাবস্ক্রাইব আর লাইক করতে কিন্তু একদম ভুলো না। আবার দেখা হচ্ছে পরের গল্পে। বাই।